এবার আমরা পড়বো ভাই কেস টু, যেটাকে নাম দিয়েছি সুপ্ততাপ, সরি ফেজ চেঞ্জ, অবস্থা পরিবর্তন। ওই যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়। আসুন পড়ি। সেই কেস টু পড়তে গেলে ভাই আমাদের একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে ভাই সুপ্ততাপ, লেটেন্ট হিট। ওকে, আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, অনেক কিছু পড়লাম। এবার আসেন সুপ্ততাপটা পড়ে ফেলি। একটু দুটো উদাহরণ দেখুন ভাই, দুটো উদাহরণ দেখবেন। পানি 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, হিট দিলেন, পানি পরিণত হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে। মানে পানিতে তাপ দিলেন, পানির তাপমাত্রা বেড়ে গেল। হিটটা কোথায় যাচ্ছে ভাই? তাপমাত্রা বাড়াতে, 10 থেকে 20 করে দিল। পরের উদাহরণ দিন, আইস আছে, আইসের টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আপনি হিট দিলেন, আইসের এখন পরিণত হয়ে গেল ওয়াটার, ওয়াটারের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। সো তাপমাত্রা কিন্তু ভাই আনচেঞ্জড আছে। এখান থেকে এই কনসেপ্ট চলে আসে একটা, সেটার নাম হচ্ছে সুপ্ততাপ বা লেটেন্ট হিট। সো ভালো মতো বুঝুন, এখানে যে তাপটা দেওয়া হয়েছে সেটা আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়িয়েছে। এই তাপটা ডিরেক্টলি তাপমাত্রা বাড়াতে হেল্প করেছে। সেই তাপমাত্রাটা কিন্তু ভিজিবল, সুপ্ত না, লুকায়িত না, দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়াচ্ছে। এখানে আঙ্গুল ডিপ করলে ঠান্ডা লাগতো, এখানে আঙ্গুল ডিপ করলে তুলনামূলক গরম লাগছে, বোঝা যাচ্ছে। বাট আপনি এখানে আইসের তাপ দিলেন, আইসটা পরিণত হলো পানিতে, এখানে আঙ্গুল ডিপ করবেন, এখানে যতটুকু তাপমাত্রা লাগবে এখানে ততটুকু তাপমাত্রা লাগবে। থার্মোমিটার দিয়ে মেপে দেখলে একই তাপমাত্রা পাচ্ছে। তাহলে আমরা যে তাপটা দিলাম, তাপটা হারায় গেল না ভাই? মনে হচ্ছে না লুকায়িত আছে? এই তাপটাকে বলি আমরা সুপ্ত তাপ। যতটুকু তাপ দিলে যে অবস্থা পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলি সুপ্ত তাপ। বোঝা গেল বিষয়টা? কেন সুপ্ত তাপ? কারণ ভাই তাপমাত্রা দেখেন আনচেঞ্জ আছে। সো এখানে এই যে হিটটা যে দিলাম, এটা পুরোটাই কি চেঞ্জ করলো জানেন ভাই? ফেজ চেঞ্জ করলো। তাপমাত্রা পরিবর্তন করেনি, ফেজ চেঞ্জ করেছে। কিভাবে ফেজ চেঞ্জ করলো? বরফের অণুগুলোর একে অপরের সাথে যে আন্তঃনবিক আকর্ষণ বল আছে, পানির অণুগুলো আন্তঃনবিক আকর্ষণ বলটা নিশ্চয়ই একটু কম, লুজ, এই জন্যই তো আগে সলিড ছিল, এখন ওয়াটারে পরিণত হল। সো এই হিটটা পুরোটাই আন্তঃনবিক আকর্ষণ বলকে দুর্বল করেছে। বুঝা গেল? মলিকুলগুলো দূরে দূরে সরে গিয়েছে, আইসের মলিকুলগুলো, এই কারণে সেটা ওয়াটারে পরিণত হলো। এটা করলো কি? মলিকিউলের গতিশক্তি বাড়ালো এই হিটটা, আর এটা মলিকিউলের আন্তঃনবিক আকর্ষণ বলটাকে কমিয়ে দিল, যার কারণে আইসটা পরিণত হলো ওয়াটারে। তো এই হিটটাকে আমরা বলি সুপ্ততাপ। আগে একটা ওভারভিউ দিলাম, এবার আসেন ফর্মাল পড়াশোনা শুরু করে ফেলি। তো সর্বপ্রথম আসেন একটা উদাহরণ দিই। এই পাশে সলিড আছে, সলিড বলতে আমরা বোঝাবো হচ্ছে কঠিন বস্তু। এটাতে যদি আমরা তাপ দিই তাহলে ডেফিনেটলি সেটা লিকুইড বা তরলে পরিণত হবে। ওকে, কঠিন বস্তু তরলে পরিণত হবে তাপ দিলে। আর যদি লিকুইড থেকে তাপ সরিয়ে ফেলি, বিয়োগ করি, তাহলে সেটা ফ্রিজিং হবে। ফ্রিজিং তো বুঝেন, সেটা সলিডে পরিণত হবে। ফ্রিজে পানি ঢুকালে বরফে পরিণত হয়েছে, ডিপ ফ্রিজে। আচ্ছা, সো সলিড লিকুইডে পরিণত হওয়া, কঠিন তরলে পরিণত হওয়ার এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে মেল্টিং বা গলন। আবার এই যে লিকুইডের সলিডে পরিণত হওয়ার এই ঘটনাটাকে আমরা নাম দিই হচ্ছে ফ্রিজিং। বোঝা গেল বিষয়টা? ঘনীভবন। ওকে, আশা করি দুটো জিনিস বুঝেছেন। এখন ভাই এখানে একটা জিনিস দেখেন, আইস 0 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়নি। সো এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আপনি এটা নিজেও দেখতে পারবেন, সলিড থেকে যখন লিকুইডে পরিণত হয়, অথবা লিকুইড থেকে যখন সলিডে পরিণত হয়, এই পুরো প্রক্রিয়া জুড়ে, অর্থাৎ সলিড যতক্ষণ না পুরোটাই লিকুইডে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না। সো মোট কথা হচ্ছে, সলিড থেকে লিকুইড অথবা লিকুইড থেকে সলিড একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটনাটা ঘটে। সেই ঘটনাটা বা সেই তাপমাত্রাটাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট অথবা ফ্রিজিং পয়েন্ট। পানির ক্ষেত্রে এই তাপমাত্রাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেই যেখানে লেখা আছে, যে টেম্পারেচারে মেল্টিং ও ফ্রিজিং হয় তাকে মেল্টিং পয়েন্ট ও ফ্রিজিং পয়েন্ট বলে। বোঝা গেল বিষয়টা? মানে এইটুকু পুরো প্রসিজার জুড়ে কোনো তাপমাত্রা পরিবর্তন হয় না। এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আপনি নিজেও দেখতে পারেন। বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে, পানিতে থার্মোমিটার ডুবাই দেখবেন 0 ডিগ্রি সেলসিয়াস, বরফে থার্মোমিটার ডুবাই দেখবেন বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, শুধু অবস্থা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা ফেজ চেঞ্জ হয়, সেটা হচ্ছে ভাই লিকুইড থেকে ভেপার বা গ্যাসে পরিণত হয়। তরল থেকে ভাই বাষ্পে পরিণত হয় অথবা গ্যাসে পরিণত হয়। বাষ্প আর গ্যাস তো ভাই সেম জিনিস অলমোস্ট, তাই না? এগুলো বুঝিয়েছি, আদর্শ গ্যাস ও গ্যাসে গতি হতে। সো লিকুইড থেকে ভেপারে পরিণত হওয়ার এই জিনিসটাকে বলা হচ্ছে ভেপোরাইজেশন, বাষ্পীভবন বা বাষ্পায়ন। দুইটা জিনিস আছে, আমি বুঝিয়েছি আগের আদর্শ গ্যাস ও গ্যাসে গতি হতে, এর মধ্যে আবার একটু দেখাবো, সমস্যা নেই। সো লিকুইড থেকে ভেপারে পরিণত হওয়ার এই জিনিসটাকে বলে ভেপোরাইজেশন, বা যেটাকে বলে বয়েলিং, বয়েলড হচ্ছে, তাই না? আচ্ছা,
সো এখানেও পুরো জিনিসটা ঘটনাটা ঘটে ভাই একটা নির্দিষ্ট টেম্পারেচারে, সেটাকে আমরা বলতে পারি বয়লিং পয়েন্ট। টেম্পারেচার চেঞ্জ হয় না যতক্ষণ পর্যন্ত না পুরো লিকুইড ভেপারে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত কারোই টেম্পারেচার চেঞ্জ হয় না। সো যে টেম্পারেচারে বয়লিং হয় তাকে বলে বয়লিং পয়েন্ট। ওকে, পানির ক্ষেত্রে বয়লিং পয়েন্ট 100°C। এই হচ্ছে ব্যাপার। সো আগে বুঝলাম ভাই বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট কি বুঝায়। এবার আসেন মেল্টিং ঘটনাটা কি ঘটে সেটা বুঝি, তাও বয়লিংয়ে কি ঘটে সেটাও বুঝাবো। আসেন, সো মেল্টিংয়ে যে ঘটনাটা ঘটে ভাই, ধরেন এটা একটা সলিডের মধ্যে অনেক মলিকিউল আছে, এর মধ্যে দুইটা মলিকিউলকে আমি দেখাচ্ছি, এটা একটা। সো এদের মধ্যে কিন্তু স্ট্রং আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, এই যে এফ আছে। সো আমরা যখন বাইরে থেকে ভাই তাপ দিই, বাইরে থেকে যে তাপ দিই, তখন এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা ভাই লুজ হয়। ওকে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কোহেসিভ ফোর্সটা লুজ হয়ে যায়, ফলে মলিকিউলগুলো দূরে দূরে সরে যায়, আলটিমেটলি জিনিসটা মেল্ট হতে থাকে, সলিডটা লিকুইডে পরিণত হয়। সো তাপ পুরোটাই আন্তঃআণবিক আকর্ষণ বলকে লুজ করতে ব্যবহৃত হয়। ওকে, সেই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। সো এখন আমরা পড়ব ভাই গলনের সুপ্ত তাপ কত। মানে আপনারা নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় পড়েছেন বরফ গলনের সুপ্ত তাপ, পানি বাষ্পীভবনের সুপ্ত তাপ। সো বাষ্পীভবন আর গলন তো আমরা বুঝেছি, এই যে এই জিনিসটাকে মেইনলি বলা হচ্ছে বাষ্পীভবন। ওকে, বাষ্পীভবন আবার দুইভাবে হতে পারে। সো একটা হচ্ছে বয়েলিং। সো এই যে গলন আর বাষ্পীভবনের ক্ষেত্রে সুপ্ততাপ একটা জড়িত, সেটা কিভাবে হয় সেটা আসলে আমরা একটু দেখি। তো সর্বপ্রথম পূর্ব হচ্ছে ভাই গলনের সুপ্ততাপ বা লেটেন্ট হিট অফ ফিউশন। এখানে অফ হতো একটা, লেটেন্ট হিট অফ ফিউশন। ওকে, লেটেন্ট হিট অফ ফিউশন। আসেন এইটা একটু পড়ি, লেটেন্ট হিট অফ ফিউশন, বাষ্পীভবনের বা গলনের সুপ্ততাপ। সংজ্ঞাটা পড়ি, যে পরিমাণ তাপ গ্রহণে একক ভরের কোনো কঠিন বস্তু সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়, একক ভরের কোনো কঠিন বস্তু সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়, সেটাকে আমরা বলবো সুপ্ততাপ। ওই বস্তু সুপ্ততাপ, এক এক বস্তুর এক এক রকম। আসেন দেখাই। সো সলিড আর লিকুইড, সলিড থেকে লিকুইডে পরিণত হওয়াটা কিন্তু আমরা বলি মেল্টিং, তাই না? বা গলন বলি, সলিড কঠিন থেকে তরলে পরিণত হয়। সো ধরে নিচ্ছি এই পাশে ভাই এম ভরের একটা সলিড আছে, এটা আলটিমেটলি লিকুইডে পরিণত হলো, তাহলে পুরো সলিডটা লিকুইডে পরিণত হবে, এই জন্য এম ভরের লিকুইডে পরিণত হবে। সেটা কি একবার হবে ভাই? না। প্রথমে ধরুন এই পাশে সলিড আছে এম ভরের, এই পাশে লিকুইড আছে 0, এই পাশে সলিড ধরুন পরিণত হয়ে গেল m/2 ভরের, সলিড অর্ধেক লিকুইডে পরিণত হয়েছে, তাহলে এই পাশে লিকুইডও পাবেন কত? m/2 ভরের। একসময় সলিড গলতে গলতে 0 হয়ে যাবে, লিকুইড বাড়তে বাড়তে m হয়ে যাবে। সো আলটিমেটলি সলিড ধরুন শুরুতে m ছিল, ফাইনালি লিকুইড ফাইনালি m হয়ে যাবে, m ভরে হয়ে যাবে, পুরো সলিডটা লিকুইডে পরিণত হবে। আর যতক্ষণ এই পুরো ঘটনাটা ঘটছে ভাই, যতক্ষণ পর্যন্ত না পুরো সলিডটা লিকুইডে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারটা ভাই ফিক্স থাকে। এবং পানির ক্ষেত্রে বা বরফের ক্ষেত্রে এই টেম্পারেচারটা কত হয়? 0°C। বোঝা গেল পানি বা বরফের ক্ষেত্রে। আচ্ছা, সো এখন গলনের সুপ্ততাপের কথাটা কি বলেছে দেখুন ভাই, একক ভরের কোনো বস্তুর সম্পূর্ণরূপে তরলে পরিণত হয় যতটুকু তাপ দরকার। সো ব্যাপারটা বুঝছেন, এম ভরের একটা বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে, অর্থাৎ এম ভরের তরলে পরিণত করতে তাপ দরকার হয়েছে ΔQ পরিমাণ। তাহলে দেখুন, এম ভরের একটা বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে তাপ দরকার হয়েছে ΔQ পরিমাণ। অতএব একক ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে তাপ দরকার হবে কতটুকু? ΔQ/m। আরে এটাই তো ভাই গলনের সুপ্ততাপ না? এটাই তো গলনের সুপ্ততাপ। ব্যাপারটা বুঝুন। এই যে ΔQ/m, একক ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যতটুকু তাপ দরকার ΔQ/m, এটাকে আমরা নাম দিই হচ্ছে গলনের সুপ্ততাপ। সুপ্ততাপ লেটেন্টের এল, অফ ফিউশন মানে গলন, সেখানে LF দ্বারা প্রকাশ করা হয়, LF। ওকে, সেটা হচ্ছে ভাই কি? ΔQ/m। আশা করি বুঝেছেন। এখন আপনাকে যদি আমি বলি ভাই এই LF আপনার হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে, তাহলে ডেফিনেটলি উপাদানের উপর ডিপেন্ড করবে, তাই না? এক এক উপাদানের এক এক রকম তাপ লাগবে। ΔQটা m এর উপর ডিপেন্ড করে কি ভাই? উত্তর হচ্ছে না, শুধুমাত্র উপাদানের উপর ডিপেন্ড করবে। রিজনটা কি বুঝেছেন? বেশি ব্যাস তার মানে বেশি তাপ লাগবে, সো উপরও বাড়বে mও বাড়বে, সো আলটিমেটলি LF এর মানটা কনস্ট্যান্ট থাকে। বুঝা গেল? সেইভাবে আপনি যে কোনো বস্তুরই গলনের সুপ্ততাপ বের করে ফেলতে পারবেন। আমাদের মেইনলি ইউজ হয় বরফ গলনের সুপ্ততাপ। সো আমরা এটা এক্সপেরিমেন্টালি পেয়ে গিয়েছি এই মানটা কত। বরফ গলনের সুপ্ততাপটা ভাই, যদি আমরা সিজিএস এককের কথা বলি তাহলে 80 ক্যালোরি পার গ্রাম, আর যদি আমরা
এসে এককের কথা বলি তাহলে 3,36,000 জুল পার কেজি। এইটুকু ভাই আপনাদের ডেফিনেটলি মুখস্থ থাকা লাগবে, ঠিক আছে? 3,36,000 জুল পার কেজি অথবা 80 ক্যালোরি পার গ্রাম। বুঝেছি? সো ব্যাপারটা বুঝুন ভাই, যে লিকুইড থেকে ভেপার বা গ্যাসে পরিণত হয় পুরো ঘটনাটাতে কিন্তু বয়লিং পয়েন্টের টেম্পারেচার ভাই আনচেঞ্জ থাকে। লিকুইড প্রথমে এম ছিল, ফাইনালি কিন্তু লিকুইডের পরিমাণ 0। ভেপারের পরিমাণ প্রথমে 0 ছিল, ফাইনালি কিন্তু ভেপারের পরিমাণ এম, অর্থাৎ লিকুইড কন্টিনিউয়াসলি ভেপার বা গ্যাসে পরিণত হচ্ছে। পুরো প্রক্রিয়া জুড়ে বয়লিং পয়েন্টের টেম্পারেচার আনচেঞ্জড বা ফিক্স থাকে। পানির ক্ষেত্রে তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস। সো বাষ্পীভবনের সূত্রটা এবার পড়বো ভাই, আসেন। লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ওকে, এখানে একটা অফ হবে, এই জায়গাটাতে একটা অফ হবে। ওই একই সঙ্গে ভাই আমরা পড়েছি অলরেডি, যে পরিমাণ তাপ গ্রহণে একক ভরের কোনো তরল বস্তু সম্পূর্ণরূপে গ্যাসে পরিণত হয়, সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়, সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয়, সেটাকে আমরা বলবো ওই বস্তুটার বাষ্পীভবনের সূত্রটা। ওকে, কি বলেছি আসেন বুঝাই। লিকুইড থেকে ভাই ভেপারে পরিণত হচ্ছে, লিকুইড থেকে ভেপারে পরিণত হচ্ছে। সো এম ভরের লিকুইড ফাইনালি এম ভরের ভেপারে পরিণত হলো। তাপ দরকার হলো ডেল কিউ পরিমাণ। পুরো সময় জুড়ে বয়লিং পয়েন্ট বা টেম্পারেচারটা মেইনটেইন ছিল, টেম্পারেচার চেঞ্জ হয়নি যতক্ষণ পর্যন্ত না পুরো লিকুইডটা গ্যাসে পরিণত হয়। ব্যাপারটা বুঝেন, এম ভরের লিকুইডকে সম্পূর্ণরূপে ভেপার বা বাষ্পে পরিণত করতে তাপ দরকার হয় ডেল কিউ। অতএব একক ভরের লিকুইডকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে তাপ দরকার হবে ডেল কিউ বাই এম। সো এবার দেখুন, এই যে ডেল কিউ বাই এম, এটাকে আমরা বলবো বাষ্পীভবনের সূত্রতাপ, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। এবং ডেফিনেটলি এটাও ভাই উপাদানের উপর ডিপেন্ড করবে, ম্যাসের উপর ডিপেন্ড করবে না। এককটা কি ভাই? জুল পার কেজি, জুল পার কেজি, এস এককে। বোঝা গেল? পানির ক্ষেত্রে এটা মান কত ভাই সবাই জানেন, আবার একটু দেখিয়ে নিচ্ছি। পানির বাষ্পীভবনের সূত্রতাপ সিজিএস এককে 540 ক্যালোরি পার গ্রাম, আর এস এককে 22,68,000 জুল পার কেজি। খুবই সোজা ভাই, একদমই সোজা। ওকে, আশা করি সবকিছু বুঝেছেন। এই মানগুলো কিন্তু একটু মুখস্থ রাখা লাগবে।